মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। প্রতিদিনের মতোই দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় অতিথি চলে এসেছেন আমাদের সাথে এবং তিনি একজন উন্নয়ন কর্মী ও সংগঠক এম আব্দুস সালাম। চলুন দর্শক আমাদের অতিথিকে আজকের আয়োজনে স্বাগত জানাই। স্যার শুভ সকাল। শুভ সকাল। আপনি ঢাকায় এসেছেন কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে? আমি ঢাকায় গতকালকে এসেছি, আমার ছোট্ট একটা মিটিং আছে আজকে বিকেলে, মূলত সেই উপলক্ষে আসা। তারপর আপনাদের আমন্ত্রণ পেয়ে এখানে আসতে চলে আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই জন্য আমাকেও ভালো লাগছে যে আপনাদের সাথে পরিচিত হব এবং দর্শকরা আমার কথা শুনবে। চমৎকার, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। নিঃসন্দেহে আমাদেরকে আসলে আপনারাই রাঙিয়ে তোলেন। তো আমরা অনুষ্ঠান শুরু করবার আগে খুব ছোট করে আপনার সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলে নিতে চাই। দর্শক অদিতি তো শুরুতেই বলে দিয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন উন্নয়ন কর্মী এবং সংগঠক এম আব্দুস সালাম। তার কাজ নিয়ে যদি বলি, দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে নারী পুরুষের ন্যায্যতা, সমতা এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে 1985 সালে প্রতিষ্ঠা করেছেন তিনি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্র। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী হিসেবে তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন। গণ উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে গাইবান্ধা ছাড়াও আরো 4টি জেলায় নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন আমাদের আজকের অতিথি এম আব্দুস সালাম। চরাঞ্চলের মানুষের দারিদ্রতা দূরীকরণ, শিক্ষার বিস্তৃতি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ নানাবিধ কর্মকাণ্ডে তার ভূমিকা প্রশংসনীয়। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর দুর্গম চরাঞ্চলের পিছিয়ে পড়া দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি। তার প্রচেষ্টাতেই প্রত্যন্ত চরাঞ্চল সহ আশেপাশের চরগুলোই শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। এরকম মানুষই তো চাই আসলে। একটু ছোটবেলা থেকে শুরু করি, শৈশবটা কোথায় কেটেছে? আমার জন্ম গাইবান্ধায় 1960 সালে এবং আমার প্রাথমিক শিক্ষাও সেখানে, আমার সেকেন্ডারি স্কুলও সেখানে। আমি লেখাপড়া করেছি গাইবান্ধা সরকারি কলেজে, আমি গ্রাজুয়েশন করেছি সেখান থেকে। আচ্ছা। তারপর আমার একটা বড় সুযোগ হয়েছিল, আমি ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসলো সেটা হচ্ছে যে এরকম একটা লোভনীয় জায়গাতে এরকম একটা স্কলারশিপ নিয়ে যাওয়া, সাধারণত যেটা হয় খুব কমন সিনারিও আমরা যেটা দেখি, যারা ধরনের স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যান তারা হয়তোবা দেশে ফেরেন না, অথবা যদিও ফেরেন তাহলে হয়তোবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আপনি কেন এই ধরনের প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে নিয়ে কাজ করার আসলে আমার জীবনের শুরুটা একটু ভিন্ন রকমের, কারণ আমি খুবই একটা নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি একটা নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং সেখানেই আমার বেড়ে ওঠা। আমি দারিদ্রতার চরম কষাঘাত দেখেছি, আমি দেখেছি যে আসলে দারিদ্রতার কি রূপ, এটা আমি নিজে উপলব্ধি করেছি এবং সেখান থেকেই মূলত আমার শিক্ষা। আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। তো মা যদি আমাকে লেখাপড়া না শেখাতেন তাহলে হয়তো আমি এই চিন্তাও করতে পারতাম না। তো আমার মাকে আমি দেখেছি তার যে দারিদ্রতার সাথে যে সংগ্রাম, আসলে সেখান থেকেই মূলত আমার শিক্ষা। যার ফলে আমার ব্রত ছিল যে আমি যা কিছুই করি না কেন, আমার মায়ের মতো মানুষ যারা জীবিকার জন্য সংগ্রাম করছে, কষ্ট করছে, তাদের সাথে থেকে কিছু করা। যার জন্য আমি যখন স্কলারশিপটি পাই, আমার অনেক বন্ধুরা, আমার অনেক আত্মীয় স্বজন আমাকে সকলেই বলেছে যে তুমি আর ফিরো না, এটা তোমার জন্য একটা খুবই বড় সুযোগ। কিন্তু আমি এই কথাটা শুনেছি আর হেসেছি যে এটা কি সম্ভব, হয়তো অনেকেই করে, কিন্তু আমি কখনো এটা চিন্তাই করিনি। নিজের বিবেকের কাছে আমি মনে করেছি যে না, আমি যা চিন্তা করেছি সেটা নিয়েই আমি মানুষের সাথে থাকতে চাই। আর শুধু ঢাকা নয়, আমি কিন্তু মূলত গাইবান্ধায় থাকি এবং গাইবান্ধার চর অঞ্চল সহ যে দরিদ্র মানুষগুলো, সেই মানুষগুলোর সাথে এখনো জীবনযাপন করি। কারণ আমি গাইবান্ধা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর একই রকমের দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছি। গাইবান্ধাতেই তো আপনার শৈশবটাও কেটেছে, একদম আপনি গাইবান্ধার যে পরিবর্তন সবটাই দেখেছেন। দরিদ্র মানুষের অবস্থার কথাই যদি জানতে চাই, তখনকার অবস্থা আপনি ছোটবেলায় যেরকম দেখেছেন নিজের পরিবার সহ আশপাশের সব সহ, এখন অবস্থা কতটুকু পরিবর্তিত? আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের ছোটবেলার দারিদ্রতার কথা বলি, তাহলে এখনকার দারিদ্রতা সম্পূর্ণ ভিন্ন রকমের। কারণ তখন দারিদ্রতা মানুষ না খেয়ে থাকতো। আমি দেখেছি, বা আমাদের পরিবারেও অনেক সময় একবেলা দুবেলা আমরা কষ্ট করেছি, হয়তো আধা পেট খেয়েছি, অত একবেলা খাইনি, এরকমের ছিল। বা আমাদের চেয়ে আরো দরিদ্র মানুষ ছিল যারা হয়তো 2 বেলা 3 বেলাও খেতে পায়নি। কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা নাই। এখন আমি দেখি যে একজন মানুষও না খেয়ে থাকে না। তবে এই হচ্ছে একটা বড় পরিবর্তন আমার কাছে মনে হয় দারিদ্রতার ক্ষেত্রে। জি, নিঃসন্দেহে।
সংগঠনের প্রসঙ্গে আমরা পরে আসবো, কিন্তু একজন মানুষ সাংগঠনিক হয়ে ওঠার পেছনে তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে। হ্যাঁ, ছোটবেলাতে যে স্কুল কলেজে পড়াশোনা করেছেন সেগুলোর কথা আমরা একটু শুনি ধারাবাহিকভাবে। আমি লেখাপড়া করেছি প্রাইমারি স্কুলে, আমাদের বাড়ির পাশেই জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে আমাদের বাড়ি থেকে একটু দূরে ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেখানে আমি এসএসসি পাশ করেছি এবং গাইবান্ধা সরকারি কলেজ থেকে আমি গ্রাজুয়েশন করেছি। আচ্ছা, তো আমার ছেলেবেলাটা কেটেছে মূলত বিভিন্ন সংগঠন নিয়ে। আমি ছোটবেলা থেকেই যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকেই আমি শিশু সংগঠনের সাথে যুক্ত হই। আচ্ছা আচ্ছা, আপনারা জানেন এক সময়ে বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলের শিশুদের নিয়ে কাজ করার জন্য অনেক সংগঠন ছিল। তার মধ্যে শাপলাকুড়ির আসর, সাত ভাই চম্পা আপনার নাম শুনেছেন, বা কচিকাচার মেলা, এগুলো এখন আর দেখা যায় না। তো আমাদের সময় এটার একটা ব্যাপকতা ছিল। আমি শাপলাকুড়ির আসরের হয়ে গাইবান্ধাতে অনেক কাজ শুরু করি, শিশুদের নিয়ে, শিশুদের খেলাধুলা, শিশুদের নাচ গান, শিশুদের শারীরিক শিক্ষা, এগুলো নিয়ে আমি কাজ শুরু করি স্কুল লাইফ থেকেই। আসলে এটাই আমার সংগঠনের শুরু বলা যায়। আচ্ছা, এবার যদি পরিবারের ভেতরে যাই, ক ভাই বোন ছিলেন আপনারা? বাবা কি করতেন? আমরা 4 ভাই 1 বোন, আমি তৃতীয়। আমার বড় 2 ভাই, আমার ছোট 1 ভাই 1 বোন। আর আমার বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনিও জীবনের সাথে অনেক সংগ্রাম করে গেছেন, সংগ্রাম করে আমাদেরকে কোন রকম লেখাপড়া শিখিয়েছেন। জি, যে স্কলারশিপটির কথা বলছিলেন, ওখানে গিয়ে কি পড়াশোনা করলেন, কি বিষয়বস্তু ছিল? আমার ধারণাও ছিল না যে এই ধরনের একটা সুযোগ আমার আসবে। একজন বিদেশি ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি আমাদের এলাকায় গিয়েছিলেন ঘুরতে মানে তার কাজের জন্য গিয়েছিলেন। তিনি আমার সংগঠনটাকে খুঁজে বের করেন এবং তখন আমার সংগঠনটা নিতান্তই ছোট্ট একটা ঘরের মধ্যে একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল, কিন্তু চেষ্টা করছিলাম কিছু একটা করার জন্য 1993 সালে। তো তিনি খুঁজে বের করে তিনি আমাকে একটা কার্ড দিয়ে এসেছিলেন, যে আমার সাথে দেখা হয়নি, কিন্তু উনি আমাকে একটা কার্ড দিয়ে এসেছিলেন যে আমি যেন ঢাকায় এসে তার সঙ্গে যোগাযোগ করি। তো আমি ঢাকায় এসে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। আমি তখন ভালো ইংরেজিও জানি না, আসলে কোন রকম করে হয়তো হাত পা নেড়ে চেড়ে কথা বলেছি। তো ভদ্রলোক আমাকে বললেন যে তোমাকে যদি আমরা এরকম একটা লেখাপড়া করতে পাঠাতে চাই, তুমি কি রাজি আছো? তা আমি চট করে রাজি হয়ে গেলাম, কিন্তু আমি বললাম যে আমি তো ভালো ইংরেজি জানি না। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, তোমাকে যদি ইংরেজি শেখার ব্যবস্থা করে দেওয়া হয়। আমি বললাম তাহলে তো খুবই ভালো। তখন সেই ভদ্রলোকই আমাকে ব্রিটিশ কাউন্সিলে 4 মাসের একটা ইংরেজি শিক্ষা কোর্সে ভর্তি করান এবং সেখান থেকে উনি ওই স্কলারশিপের ব্যবস্থা করে দেন ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। আর আমি ওখানে গিয়ে পড়েছি হচ্ছে প্ল্যানিং, ম্যানেজমেন্ট এন্ড ডিসেন্ট্রালাইজ ডেভেলপমেন্ট। এটার উপরে আমি পড়াশোনা, এটার উপরে মোটামুটি ঘন্টা 2-4টা দেওয়া যাবে, কিন্তু আমরা সেটার সঙ্গে পরে যাব। একটু শুনি যে নাট্য সংগঠনের সঙ্গে আপনি এক পর্যায়ে যুক্ত ছিলেন। হ্যাঁ, আমি গাইবান্ধায় একটা মেঘদূত সংস্থা নামে একটা খুব ভালো উল্লেখযোগ্য নাট্য সংগঠন, বিশেষ করে যেটা স্বাধীনতার পরবর্তী সময় থেকে নাটকের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে। তো আমি সেই সংগঠনটার সাথে যুক্ত হই এবং এক পর্যায়ে আমি সেটার একটা কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে আমি অনেক দিন ধরে এই মেঘদূত সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। মূলত আমি অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেছি প্রধানত। এর পাশাপাশি মাঝে মাঝে আমি কিছুটা অভিনয়ের সাথেও যুক্ত থেকেছি এই সংগঠনটির সাথে। আচ্ছা, এই যে আপনি বলছেন যে স্কলারশিপটি আপনি পেলেন একজন বিদেশির সাহায্যে, তিনি আপনাদের সংগঠনকে খুঁজে বের করলো, সেই সময়কার সেটি কোন সংগঠন ছিল? এটাই গণ উন্নয়ন কেন্দ্র। এটাই গণ উন্নয়ন কেন্দ্র। তখন আমরা শুরু করেছি 1985। গণ উন্নয়ন কেন্দ্রের যে জন্মের কথা সেটা আমরা একটি বিরতি থেকে ফিরে তারপর শুনি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, চলে যাব একটি বিরতিতে, ফিরছি একটু পরেই। আশা করছি মাছরাঙার সাথেই থাকবেন। এখন দেখছেন মিনিটস ফ্ল্যাশ রাঙা সকাল। দর্শক, রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আছি আমরা এবং বিরতির পরে আরো একবার স্বাগত। আমাদের সঙ্গে আছেন এম আব্দুল সালাম, যিনি একজন উন্নয়ন কর্মী এবং সংগঠক। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে 1985 সালে গণ উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার ঠিক শুরুর সময়টাতে, জি, তারপরে কি হলো? আমি আসলে 1985 সালটা আমার জীবনে একটা অন্য রকমের মাইলস্টোন। কারণ আমি আরেকটা ভলান্টিয়ার অর্গানাইজেশন করতাম, বাংলাদেশ গ্রামীণ যুব সমিতি, এটার আমি অর্গানাইজার ছিলাম। তো সেই সুবাদে আমার সুযোগ হয় চায়না যাওয়ার।
এটা সম্মেলনে এটা সম্মেলনে যাওয়ার সুযোগ হয়। সম্মেলনটা ছিল ওই বছর ছিল আন্তর্জাতিক যুববর্ষ। তো আন্তর্জাতিক যুববর্ষ উপলক্ষে চাইনিজ গভর্নমেন্ট একটা সম্মেলনের আয়োজন করেছিলেন, সারা পৃথিবীর অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, যুবকরা। তো যাই হোক, ভাগ্যক্রমে আমার সুযোগ ঘটে যায় বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের সাথে, আমিও একজন ছিলাম। তো এখানে 1 মাস এই চায়না ভ্রমণ করার সময় আমার মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়, এবং যে স্বপ্নটা ছিল যে আসলে মানুষের জন্য কি করা যায়, এবং বিশেষ করে আমিও যেহেতু একটু নিম্নবিত্ত পরিবার থেকে এসেছি, তো সেই পরিবারের কথা বিবেচনা করে বা সেই ধরনের পরিবারের কথা বিবেচনা করে আমি ভাবলাম যে আমি যদি ফিরে গিয়ে কিছু করতে পারি তাহলে সেটা হবে আমার জীবনের একটা বড় কিছু করা। তো আমি ওখানে বসেই ঠিক করে নেই এই সংগঠনের নামটা কি হবে, এর লগোটা কি হবে, কি কাজ হবে। অ্যাকচুয়ালি এইগুলো আমি নিজেই আমি নোটবুক করতে থাকি ওখানে, এবং ফিরে এসেই আমি আমার 2-3 জন বন্ধু বান্ধবকে নিয়ে বললাম যে একটা কিছু করা দরকার যা আমরা সারা জীবন ধরে রাখতে পারবো। আসলে সেরকম করে ফিরে এসেই গণ উন্নয়ন কেন্দ্রের যাত্রাটা। প্রাথমিকভাবে কার্যক্রম কি ছিল গণ উন্নয়ন কেন্দ্র? আমার একটা বড় দেখা ছিল ছোটবেলার, আমার মায়ের অবস্থাটা দেখা। মায়ের অবস্থাটা দেখাটা আমি এরকম ভাবে দেখি যে আমার মা যে সংগ্রাম করেছে, এই সংগ্রামটা দেখে আমি অনেক কিছু শিখেছি, এবং আমি সেই চিন্তা থেকে মনে করেছি যে একজন নারীর সামনের দিকে অগ্রগামী হওয়া দরকার, একজন নারীর যে অবস্থা আমাদের দেশে সেখান থেকে উত্তরণ ঘটানো দরকার। এটা আমার মাথায় একটা চিন্তা ছিল। আর ছিল যে একজন নারীকে যদি স্বাবলম্বী করা যায় তাহলে তিনি পরিবারে অনেক ভূমিকা রাখতে পারেন। তো সেই চিন্তা থেকে আমি নারীর ক্ষমতায়ন এবং নারীর অর্থনৈতিক অগ্রযাত্রাকে কিভাবে সহযোগিতা করা যায় আসলে সেটা নিয়েই কাজ শুরু করি। আচ্ছা, তবে এই কাজটা কিন্তু মানে খুব সহজ ছিল না তৎকালীন সময়ে, আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি। কারণ আমি তো গাইবান্ধায় যেহেতু জন্ম, তারপরেও আমি যখন গ্রামে গেছি মানুষের সঙ্গে কথা বলতে, আমি একজন নারীও পাই নাই গ্রামে যে যারা আমার সামনে বসে কথা বলবেন। এবং হয়েছিল কি যে আমি যখন এলাকার কিছু বন্ধু বান্ধবদের সাথে একটা গ্রামে গেছি নারীদের সাথে কথা বলার জন্য, তারা ঘরে বসেছে, আমাকে বাইরে বসতে দিয়েছে। মানে এই রকমের দূরত্ব রেখে তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে আলোচনা করেছি। আবার কেউ কেউ এসে হয়তো পিছন ফিরে বসেছে, আমি একরকম করে বসেছি। না, এটা ফ্যাক্ট। অ্যাকচুয়ালি এখন আমিও কল্পনা করতে পারি না মাঝে মাঝে। তো এরকম ভাবে কথা বলেছি। কথা বলার আস্তে আস্তে ধীরে ধীরে যখন তাদের সাথে আমার আচরণ দিয়ে, আমার কর্মকাণ্ড দিয়ে তাদের সাথে যখন একটা সম্পর্ক তৈরি হয়েছে, তখন আস্তে আস্তে তারা আমার সামনে ঘুরে বসেছে বা অন্যরকম ভাবে বসেছে, আমার সামনে এসেছে। এই ছিল আসলে তখনকার চিত্র। খুবই মানে একেবারে জিরো থেকে বলতে পারি যে হ্যাঁ কাজের শুরুটা হয়েছিল। কতটুকু পেলেন, মানে 1985 পরে আজকে 2013 সালের 14 সালের আমরা দাঁড়িয়ে আছি, কতটুকু পেলেন আলটিমেটলি? আমি বলবো আমি অনেক কিছু পেয়েছি, অর্জন করেছি আমরা। সেই অর্জনটা হলো যে অন্তত গাইবান্ধা অঞ্চলে যদি কোনো মানুষ দেখতে যায় বা আমাদের কর্মকাণ্ড দেখতে যায়, সেক্ষেত্রে দেখব যে সকল মানুষ আমাকে এবং আমাদেরকে চেনে এবং ভালো মানুষ হিসেবে চেনে। এই যে মানুষের, এটা আমার একটা বড় অর্জন। আরেকটা হলো যে মানুষ যে পরিবারগুলো দেখেছি যে একবেলাও খেতে পায়নি, দুবেলাও খেতে পায়নি, সেই পরিবারগুলো কিন্তু এখন সকলেই খেতে পায়, তাদের একটা সুন্দর ঘর হয়েছে। যেমন আমরা এক সময়, আজ থেকে 20-25 বছর আগে আমি বলেছিলাম আমাদের নারীদের নিয়ে যখন মিটিং করি একটা ইউনিয়নে, বলেছিলাম আমার ইচ্ছা যে এই গ্রামে, এই ইউনিয়নটাতে, এই ইউনিয়নটার নাম বোয়াল ইউনিয়ন, আমাদের শহরের কাছেই, বলেছিলাম যে এই ইউনিয়নে একটিও খড়ের ঘর থাকবে না। মানে তখন কিন্তু অনেক খড়ের ঘর ব্যবহার হতো, এবং আমরা কাজ শুরু করেছিলাম মানুষের যে ঠিক আছে খড়ের ঘর থেকে কিভাবে টিনের ঘর করা যায়। এবং সত্যিও তাই, যদিও শুধু আমার কর্মকাণ্ডই যে একক ভূমিকা রেখেছে আমি সেটা দাবি করতে চাই না, কিন্তু আমি মনে করি যে অন্যতম ভূমিকা রেখেছে আমাদের কর্মকাণ্ড, যে সেখানে একটিও আর খড়ের ঘর নাই। নানাভাবে আমরা মানুষকে সহযোগিতা করেছি। জি, চরাঞ্চলের মানুষকে নিয়ে এই যে কাজ করা, সারা দেশে ইনফ্যাক্ট সারা পৃথিবীতেই তো দারিদ্র্য আছে, তো চরাঞ্চলের মানুষ কোন দিক থেকে আরো বেশি পিছিয়ে পড়া? চরাঞ্চলে আপনারা গেছেন কিনা আমি জানি না, তবে আমার কাছে এরকম আমি দেখেছি যে চরাঞ্চল একটা বিচ্ছিন্ন জনপদ। যে জনপদে বিদ্যুৎ নাই, যে জনপদে শিক্ষার কোনো সুযোগ নাই, যে জনপদে স্বাস্থ্য ব্যবস্থার কোনো সুযোগ নাই, এমনকি সরকারি সেবা যারা আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হয় সরকারের সকল কর্মসূচি,
সেই কর্মসূচিও সেখানে ঠিক মতো বিস্তৃত নয়। এমনকি আমি বলবো যে আমিও তো উন্নয়ন সংগঠনে কাজ করি, আরো বাংলাদেশে অনেক উন্নয়ন সংগঠন আছে, বেশিরভাগ উন্নয়ন সংগঠনরাই এই সকল দুর্গম অঞ্চলে কাজও করতে চায় না। তার মানে তাহলে মানুষের দুরবস্থাটা কোন পর্যায়ে সেটা আমরা বুঝতেই পারি। একজন মানুষ যদি চরাঞ্চল থেকে একটা শহরের মূল ভূখণ্ডে আসতে চায়, তাহলেও তার কমপক্ষে 50 টাকা দরকার নৌকা ভাড়া। তাহলে যার খাবারের সামর্থ্য নাই, সে 50 টাকা খরচ করে সে না আসবে কিভাবে? আর এসেই যে সে কাজ পাবে এটাও তো নিশ্চয়তা নেই। তো তার মানে এই রকমের একটা অবস্থা চরে বিরাজ করছে। আর নারীরা তো আরো, আমি বলবো যে চরের নারীরা একেবারে অনেকভাবে বন্দী তাদের জীবন। যেমন আমরা অনেক নারীদেরকে প্রশ্ন করেছি যে রিক্সা দেখেছেন, রেলগাড়ি দেখেছেন? বেশিরভাগ, আমি বলবো যে প্রায় শতভাগ, তবু আমি প্রায় বলি এই জন্য যে হয়তো দু একজন দেখতেও পারেন, বেশিরভাগই সেটা দেখারও সৌভাগ্য হয় না তাদের। তো এই হলো চরের মানুষের জীবন। মানে শহরের এইরকম একটা জায়গাতে বসে এই জীবনধারা চিন্তা ভাবনা করাটা রীতিমতোই দুষ্কর এবং অসম্ভব বলবো আমি, যে এই ধরনের জীবনযাত্রা বাংলাদেশে এখনো আছে। একটু শুনি যে যখন আপনার সম্পর্কে আমরা বলছিলাম, তখন আমি বলছিলাম যে আপনি চরাঞ্চলের মানুষের জ্ঞানের আলো বিতরণের জন্য কাজ করে যাচ্ছেন। এই কার্যক্রমটা সম্পর্কে একটু জানতে চাই। আমি আগে বলেছি যে আসলে চরাঞ্চলের যে অবস্থাটা, এখানে কিছু কিছু প্রাইমারি স্কুল আছে যেটা সরকারের প্রাইমারি স্কুলের সেবা দেওয়ার সুযোগ আছে, কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের বা উচ্চতর শিক্ষার কোনো সুযোগ নাই। আর প্রাইমারি স্কুলগুলোর অবস্থাটা কি, যে প্রতি বছর বন্যা এবং নদী ভাঙন হয়, বন্যা এবং নদী ভাঙনে স্কুলগুলো ইরোটেড হয়ে যায়, ভেঙে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তার মানে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। হয়তো একটা গ্রামে স্কুল ছিল, পরের সিজনে দেখা গেল স্কুলটা ভেঙে অন্য জায়গায় চলে গেছে। এখন স্কুলের সাথে সাথে তো ছেলেমেয়েরা যেতে পারে না, তারা তো অনেক দূরে হয়ে যায়। তো এই হলো প্রাইমারি শিক্ষার অবস্থা। আরেকটি বড় সমস্যা হলো যে শিক্ষক যখন নিয়োগ দেয়া হয়, নিয়োগের আগে তো নানা রকম শর্ত থাকেই, কিন্তু নিয়োগ পাওয়ার পরে চরে যখন পোস্টিং দেওয়া হয়, চরে বেশিরভাগ শিক্ষকরা থাকে না, তারা অনেক দূর থেকে বা শহর থেকে যাতায়াত করে, যেটা আসলে নিয়মিত পৌঁছানো সম্ভব হয় না। যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরা আবার ওইখানে ভাড়ায় শিক্ষক নিয়োগ করে, অর্থাৎ ওই চরে ক্লাস 4, 5, 6 পর্যন্ত হয়তো পড়াশোনা করেছে একটা ছেলে বা মেয়ে, দেখা যায় যে ওদেরকে নিয়োগ দিয়ে প্রক্সি টিচার হিসেবে কাজ করে। তো এই হচ্ছে অবস্থা। তা আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা গণ উন্নয়ন কেন্দ্র যে কাজটি করেছি সেটা হলো যে চেষ্টা করেছি প্রথম কিছু সরকারি বেসরকারি স্কুলকে নিয়ে তাদের অভিভাবকদেরকে সচেতন করা, তাদের শিক্ষকদেরকে সচেতন করা, এবং আপনারা জানেন যে স্কুলে একটা কমিটি আছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এই কমিটিটাকে একটু সচেতন করা, এই কাজগুলো আমরা করেছি। তো তার পাশাপাশি আমরা নিজেরা প্রাইমারি স্কুল তৈরি করেছি চরে। এবং এই প্রাইমারি স্কুল তৈরি করার জায়গাটা থেকে আমরা আরো জানতে চাই, তবে মাছরাঙা সংবাদটা জেনে আসার পর। দর্শক, আমরা মাছরাঙা সংবাদ জানার জন্য এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছে জিনাত। ধন্যবাদ কিবরিয়া। দর্শক, আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। আমরা কথা বলছি উন্নয়ন কর্মী ও সংগঠক এম আব্দুল সালামের সাথে। চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো বা যে সমস্যাগুলো আপনারা দেখলেন, সেগুলোর ক্ষেত্রে কি সলিউশনে পৌঁছলেন? আমরা চেষ্টা করেছি যে প্রথম হচ্ছে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করা, কারণ মানুষ নিজেরাই চায় না আসলে ওইখানকার মানুষ মনে করে লেখাপড়া শিখে কি হবে, তাদের মধ্যে একটা ধারণা এরকম। তো আমরা প্রথম চেষ্টা করেছি মানুষের মধ্যে সেই জায়গাটাকে জাগিয়ে তোলা, যে শিক্ষার যে একটা গুরুত্ব আছে এবং তাদেরও একটা অধিকার শিক্ষা, যেহেতু সরকারের এটা ব্যবস্থাপনা, তো সেই কারণে তাদেরকে সেটা আমরা গড়ে তোলার চেষ্টা করি। আর তার পাশাপাশি যে সকল এলাকায় অনেক স্কুল নাই, আমরা সেখানে স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করি। এবং স্কুল প্রতিষ্ঠা করা বলতে আমি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আমরা একসাথে স্কুল প্রতিষ্ঠা করেছি। আচ্ছা, একটু রুট লেভেলে গিয়ে জানতে চাই যে চরাঞ্চলের মানুষ যারা, চর বলতে আমরা সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে বালু, ধুধু, পানি নেই, মাটি নেই, চাষাবাদ হচ্ছে না, এরকম একটা জায়গা। আবার চর বলতে আমরা এরকমও দেখি চরাঞ্চলে ধান হচ্ছে, হ্যাঁ, প্রচুর পলি মাটি রয়েছে, চর দখলের একটা ব্যাপার স্যাপার রয়েছে। এই মানুষগুলোর জীবিকাটা আসলে কি খেয়ে বেঁচে থাকে? আসলে বাংলাদেশের উত্তর অঞ্চলের চর আর দক্ষিণ অঞ্চলের চরের মধ্যেও একটু ডিফারেন্স আছে। আচ্ছা, আমার মনে হয় উত্তর অঞ্চলের চরগুলো একটু ভিন্ন রকমের, এটা খুব একটা ফার্টাইল না, এবং প্রতি বছর কোনো না কোনো ভাবে এই চরের গুলোর আবার পরিবর্তন হয়। বন্যা এবং উজানের পানি ঢল যখন আসে
কখনো কখনো পলি নিয়ে আসে, কখনো কখনো বালি নিয়ে আসে। আচ্ছা, তার মানে যদি বালিতে কভার হয়ে যায় তাহলে পরে দেখা যায় যে মানুষ সেখানে চাষাবাদও করতে পারে না। আর যদি কিছুটা পলি নিয়ে আসে তখন মানুষ কিছুটা চাষবাস করতে পারে। তবে চরের মানুষ তাদের এলাকায় যে কৃষি হয় শুধু সেটার উপরে ডিপেন্ডেন্ট না, কারণ সেখানে তো পর্যাপ্ত জমি নাই অথবা পর্যাপ্ত ফসল হয় না, রাইট, বেশিরভাগ বালি মাটি, গাছপালা নেই। তো এই মানুষগুলো পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেট করে, সিজনাল মাইগ্রেশন হয়, জি। এবং সিজনাল মাইগ্রেশনটা হয় ঢাকা সিটিতে, চিটাগং সিটিতে, কক্সবাজারে। আপনার ঢাকায় যে সকল রিক্সা চালক দেখেন, যদি জিজ্ঞেস করেন বাড়ি কোথায়, আমি অনেককে জিজ্ঞেস করি, আমি বেশিরভাগ পাই গাইবান্ধা না হলে কুড়িগ্রাম। জি। তো এই যে মানুষ আসছে ওখান থেকে কাজের সংস্থানে, এখানে স্বল্প সময়ের জন্য তারা এসে থেকে বস্তিতে থেকে রিক্সা চালাচ্ছে, অথবা ইটের ভাটায় কাজ করছে, অথবা মুন্সিগঞ্জে আলু তোলার জন্য চলে যাচ্ছে। বেশিরভাগ কর্মসংস্থান হয় কিন্তু বাইরে, আর নারীরা স্থানীয়ভাবে থাকে। মানে এই কিছু পয়সা নিয়ে যাচ্ছে, তারপরে আবার বাড়ি চলে যাচ্ছে, আবার হ্যাঁ, হ্যাঁ, এই রকমের কিছুদিনের জন্য এক জায়গায় ঘর, কিছুদিনের জন্য আরেক জায়গায় ঘর, বেশিরভাগ ক্ষেত্রে তাই। তবে এখন কিছু কিছু কর্মসংস্থান তৈরি হচ্ছে স্থানীয়ভাবেও, সেখানেও তারা কাজের সুযোগ পাচ্ছে। প্রফিট না হলে তো আলটিমেটলি ঘরে পয়সা থাকবে না, হ্যাঁ, ঘরে পয়সা না থাকলে সেগুলো ইনভেস্টমেন্টও হবে না। তাহলে এই মানুষগুলো যেহেতু ভার্নারেবল, আজকে এখানে যাযাবর জীবন, কালকে ওখানে যাযাবর জীবন, এই মানুষগুলোর ভাগ্য উন্নয়ন আসলেই কিভাবে সম্ভব? ঠিকই বলেছেন, এটা খুবই একটা দুরূহ চিন্তা আমরাও মনে করি, কিন্তু তারপরেও আমাদের করা উচিত। আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেশি, সরকারের দায়িত্ব আরো অনেক বেশি। আমার কাছে যেটা মনে হয়, আমরা বিভিন্ন সময় দাবি তোলারও চেষ্টা করেছি স্থানীয়ভাবে যারা সরকারের প্রতিনিধি তাদের কাছে, যে আসলে কত সংখ্যক মানুষ এই চরাঞ্চলে বসবাস করে, সরকারের কাছে বা কারো কাছে প্রকৃত ডাটা নাই, তথ্য নাই। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলো যখন নদী ভাঙে তারা কোথায় যাবে, কি করবে, এটার কোনো সুযোগ বা রিহ্যাবিলিটেশনের কারো কোনো সুযোগ নাই। এবং একটা এক্সট্রা সাপোর্ট যে চরের মানুষের জন্য দেওয়া উচিত সরকারের বা বিশেষ কারো কোনো সংস্থার, সেটাও এখানে নাই, যার জন্য কিন্তু আরো ভালনারেবল হয়ে যাচ্ছে এই মানুষগুলো। সেই ক্ষেত্রে আমি প্রথমেই মনে করি যে এদের এই পরিবারগুলোর একটা আইডেন্টিফিকেশন থাকা দরকার, একটা তালিকা থাকা দরকার, যে তারা কোথায় যাচ্ছে, কি করছে এবং ক্ষতিগ্রস্ত হলে কি পাবে, এই রকমের একটা তালিকা যদি আমাদের থাকে, তারা যদি চিহ্নিত হয়ে থাকে, এবং সরকার অনেক কিছুই করতে পারে, সরকারের বিশাল সুযোগ আছে। তাদেরকে আমরা ইচ্ছা করলে তারা যখন কাজের সন্ধানে বগুড়ায়, ঢাকায় বা বাইরে চলে যায়, অন্তত তখন তাদের যদি একটা আইডি কার্ড থাকে যে হ্যাঁ ইনি চরের মানুষ, উপার্জন কম, তাহলে সে হয়তো রেলের টিকিটের দামটা ফ্রি পাবে, অথবা কম পয়সায় পাবে, অথবা বাস ভাড়াটা কম পাবে। এরকম একটা সুযোগ আমার মনে হয় যে থাকা দরকার আমাদের দেশে। তাদের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে আসলে তাদের নিজেদেরও বোধহয় চিন্তার বা জ্ঞানের দরজাটা খোলা হওয়া দরকার, এবং সেই চিন্তা থেকেই তো আপনারা শিক্ষার ব্যাপারে জোর দিয়েছেন। এই যে এখন শিক্ষা ক্ষেত্রে আপনারা কাজ করছেন, এত বছর হয়ে গেছে, এখন কি আসলে অবস্থার পরিবর্তন খুব একটা হয়েছে? অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে শিক্ষা ক্ষেত্রে। যেমন এখন কিছু কিছু আমরা যখন কাজ শুরু করি তখন তো সরকারের প্রতিনিধিরাও এই সকল চর এলাকায় যায় নাই, কিন্তু এখন কিন্তু কিছু কিছু লোকজন, প্রতিনিধিরা, রাজনৈতিক দল, তারাও কিন্তু এই সকল চিন্তা করছে। তো সেই জায়গাটা থেকে আমরা দেখেছি যে এখন একটা চাপ তৈরি হচ্ছে প্রতিষ্ঠানগুলোর প্রতি, স্কুলগুলোর প্রতি, যে না শিক্ষক প্রতিনিধি তারা আসুক প্রতিদিন, অথবা তারা স্কুল খোলা রাখুক। এই চাপটা তৈরি হচ্ছে জনগণের থেকে, কারণ জনগণ সচেতন হওয়ার ফলেই কিন্তু এই চাপটা তৈরি হয়ে যাচ্ছে। আর শিশুরা কি শিক্ষিত হচ্ছে এখন, নাকি এখনো স্কুল ড্রপ আউটের? না, আমি বলবো যে স্কুল ড্রপ আউটের সংখ্যা চরে অনেক বেশি আমাদের মূল ভূখণ্ডের চেয়ে, কিন্তু তারপরে বেড়েছে। গত 10 বছর 20 বছরে যে সংখ্যায় স্কুলে ড্রপ আউটের সংখ্যাটা যেভাবে কমেছে, এবং এটা প্রতিনিয়তই কমছে, কারণ অভিভাবকরা সচেতন হচ্ছে এবং শিশুরাও এক ধরনের আনন্দ পাচ্ছে স্কুলে গিয়ে, তো সেটা একটা সুযোগ, সেটা অবশ্যই আসার কথা। শিক্ষাক্ষেত্র ছাড়া চরাঞ্চলে বোধহয় কাজ করার একটি অনেক বড় ফিল্ড হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র। হ্যাঁ, স্বাস্থ্য ক্ষেত্রে আপনার সংগঠন কি ধরনের কাজ করে? আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত যে কাজটি আমরা করেছি সেটা হলো যে আমরা ছোট ছোট স্যাটেলাইট ক্লিনিক করে, কারণ ডাক্তারদেরও যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা খুবই অসম্ভব ব্যাপার চরে অনেক সময়ে। তারপরে আমরা এখন হেলথ ক্যাম্প করছি, আমরা শিশুদের নিউট্রিশন নিয়ে কাজ করছি, বিশেষ করে গর্ভবতী মা এবং প্রসূতি মা, তাদের নিয়ে আমরা কাজ করছি। তাদের পুষ্টি শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, স্যানিটেশন, পানি এবং স্যানিটেশন, এই কাজগুলো আমরা করে যাচ্ছি।
চমৎকার। বেসিক কিছু ট্রিটমেন্ট থাকে কিনা, যেমন প্রসূতি মায়ের সেবা, হ্যাঁ, এবং একই সাথে যদি বলি যে আপনি শিশুর জায়গাতে আসলেন, শিশু মৃত্যু হার কিংবা পুষ্টির জায়গাতে যদি আমরা আসি, এই জায়গাগুলোতে কি আলটিমেটলি তেমন কোনো অগ্রগতি দেখতে পান লাস্ট 10 ইয়ার্সে বা 20 ইয়ার্সে? আমার মনে হয় অনেক অগ্রগতি হয়েছে। কারণ 15 বছর আগেও যখন চর অঞ্চলে যদি ডায়রিয়া হতো, সে ডায়রিয়ায় অসংখ্য লোক মারা যেত, কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা আর নেই। এখন কিন্তু ডায়রিয়া হওয়ার সাথে সাথেই আমরা পদক্ষেপ গ্রহণ করি, সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং যার ফলে এই ধরনের পানিবাহিত রোগগুলো কিন্তু কমছে। তারপরে ম্যাটারনাল কেয়ারের ব্যাপারটাও এখন উন্নতি হচ্ছে, স্বাভাবিকভাবেই কিছুটা পরিবর্তন হয়েছে এখন। আচ্ছা, আরেকটি বিপদের মুখে চরের মানুষকে পড়তে হয়, সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। রাইট। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে তাদেরকে সচেতন করা বা তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ, সেক্ষেত্রে আপনারা কি কিছু করছেন? আসলে আমাদের গণোন্নয়ন কেন্দ্রের শুরুটাই হয়েছে দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে, কারণ যেহেতু চরের মানুষের সাথে আমরা কাজ করি, আর চরে দুর্যোগ প্রতিনিয়তই হচ্ছে। এই বন্যার দুর্যোগকে মাথায় নিয়ে আমাদের সংগঠনের জন্ম 1985 সালে। আমরা 1987 সালে ভয়াবহ বন্যা হয়েছিল ওই অঞ্চলে, তারপর 1988 সালে ভয়াবহ বন্যা হয়েছিল। আসলে এই বন্যাগুলোতে আমরা মানুষের সাথে কাজ করেছি আমাদের যতটুকু সামর্থ্য। তো আমার মনে হয় যে চরের মানুষের যে সমস্যা, এটা অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে দুর্যোগ। কারণ ওখানে বন্যা এবং নদী ভাঙ্গনটা অন্যতম দুর্যোগ। নদী ভাঙ্গন তারা সর্বস্ব হারায় ফেলে, আর বন্যা হলে তারা স্থানান্তরিত হয় কিছুদিনের জন্য, একটা জায়গা থেকে বাঁধের উপরে আশ্রয় নেয়, উঁচু ভূমিতে আশ্রয় নেয়। আমরা কাজ শুরু করার আগে আমরা দেখেছি যে বন্যা হলে দাঁড়ানোর জায়গাও ছিল না মানুষের, এমনকি তারা নৌকা যে ভাড়া নিয়ে নদী পার হয়ে বাঁধে আশ্রয় নেবে সেই সামর্থ্যও তাদের ছিল না। তো আমরা কি করেছি, আমরা এখানটায় ছোট ছোট মাটির ঢিপির মতো করেছি, অর্থাৎ আমরা এগুলোকে বলি ফ্ল্যাট শেল্টার। যদিও অনেকেই বলে ফ্ল্যাট শেল্টার মানে হলো স্ট্রাকচারাল কিছু, সুপার স্ট্রাকচার হবে বা এরকম কিছু হবে, কিন্তু আমরা জাস্ট মাটি উঁচু করে দিয়েছি যেখানে বন্যা হলে মানুষ আশ্রয় নেয়। তো এইরকম একমাত্র গাইবান্ধা জেলাতেই আমরা 19টা এরকম ফ্ল্যাট শেল্টার করেছি। তো যেখানে বন্যার সময় মানুষ এসে ঘরবাড়ি, এমনকি তাদের মাটির ঘরবাড়ি অথবা খড়ের ঘরবাড়ি, টিনের চালা, এগুলো নিয়ে এসেও এই ফ্ল্যাট শেল্টারে আশ্রয় নেয়, গরু নিয়ে এসে আশ্রয় নেয়। যেটা এর আগে ছিল যে দেখা গেছে যে বন্যার আগে গরুর দাম অনেক কমে গেছে, হাঁস মুরগির দাম অনেক কমে গেছে, কারণ তারা সস্তায় বিক্রি করে দিত। কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা আর নেই। বন্যা হলেই তারা চট করে গিয়ে ওই বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। আবার সেটার সাথে আমরা লিঙ্ক করেছি, আমাদের কিছু উদ্ধার নৌকা আছে। তো আমাদের এই নৌকাগুলো ঘুরে ঘুরে মানুষের খবর নেয়, কোথায় থেকে তাদেরকে নিয়ে আসতে হবে, বাড়ি সরাতে হবে, আমাদের ভলান্টিয়াররা এই কাজগুলো করে। চমৎকার। আমরা একটু সংগঠনের ভেতরে যেতে চাই। প্রত্যেকটা সংগঠনই দাঁড় করানোর জায়গাটা থাকে, ইকোনমিক একটা ব্যাপার থাকে, এবং ইকোনমিক ব্যাপারটা দুভাবেই হতে পারে। একটা হচ্ছে যে আপনাদের নিজস্ব লোকাল সোর্স থেকে আসে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোর্স বা আমরা ডোনার যাই বলি না কেন। আলটিমেটলি এই সোর্সগুলো কি? আমাদের এই দরিদ্র দেশে আসলে নিজেদের উপর ডিপেন্ডেন্সিটা খুবই ডিফিকাল্ট আমি মনে করি। তারপরেও আমাদের দেশেও কিছু আছে, আমিও চেষ্টা করেছি স্থানীয়ভাবে সংগ্রহ করার জন্য, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটা এমন যে যারা কিছু সাহায্য করতে চায় তারা কিছু সুবিধাও পেতে চায়। তো যার জন্য আমি চেষ্টা করেছি যে স্থানীয়ভাবে এই ধরনের আর্থিক সাহায্যটা থেকে না নেয়ার জন্য। আমি মূলত শুরু করেছি আন্তর্জাতিক পর্যায় থেকে, ইন্টারন্যাশনাল সংগঠনের কাছ থেকে সাহায্য নিয়ে শুরু করেছি। কোন কোন সংগঠনের সাথে জড়িত আছেন আপনারা? আমরা শুরু করেছি, আপনারা জানেন অক্সফ্যাম নামে একটা প্রতিষ্ঠান আছে, এই অক্সফ্যামের সহযোগিতা দিয়ে আমরা শুরু করেছি। এখন আমরা আমাদেরকে সাহায্য করে ক্রিশ্চিয়ান এইড, নেটস বাংলাদেশ অন্যতম সংগঠন, তারপরে ডিসিএ নামে একটা সংগঠন, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সাহায্য করে, ডিএফআইডি আমাদেরকে সাহায্য করে। চমৎকার। অনেক বড় বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাহায্য করছে, এবং এই সাহায্য করার জায়গাতে আমাদের আরো কিছু কোয়ারি আছে, জানার আছে, আমরা জানবো, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করছি আপনি সাথেই থাকবেন। এখন দেখছেন মেরিট স্প্ল্যাশ রাঙা সকাল। বিরতির পর ফিরে এলাম মেরিট স্প্ল্যাশ রাঙা সকালে। ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, আর দ্বিতীয় ঘন্টায় আমাদের সাথে অতিথি হয়ে আছেন এম আব্দুল সালাম, যিনি একজন উন্নয়ন কর্মী ও সংগঠক। আমরা চলে যাই অতিথির কাছে। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি, এবং আপনি এত বছর ধরে কাজ করে চলেছেন, এত বিস্তৃত আপনার
কর্মকাণ্ড, আপনার সংগঠনটির কর্মকাণ্ড, সেটা নিয়ে অনেক কিছু জানার আছে। প্রতিবন্ধীদের নিয়েও কাজ করছেন, আপনার সংগঠন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, কি ধরনের কাজ করছেন এবং এক্ষেত্রে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় আপনাদেরকে? এটা আর এক ধরনের একটা নতুন উদ্যোগ আমি মনে করি, যে প্রতিবন্ধী আমাদের দেশে অনেক, এমনিতেই সংখ্যায় যদি আমরা দেখি তাহলে প্রায় 10%-এরও বেশি প্রতিবন্ধী, কিন্তু আসলে আরো বেশি সংখ্যা এটা আমাদের। তো আমরা যে কাজটি শুরু করেছিলাম সেটা হলো যে এই একদম প্রতিবন্ধী শিশু যারা, যে কোনো ধরনের প্রতিবন্ধী, পাশে স্কুল আছে কিন্তু এদের স্কুলে যাওয়ার সুযোগ নাই, শিক্ষক নেয় না, অথবা তারাও পড়তে পারে না, মানে বহুমুখী সমস্যা, পরিবার থেকেও চায় না। বিশেষ করে পরিবারের সমস্যাটাই আমাদের কাছে বেশি মনে হয়েছে। সেটা হলো যে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে বাবা মা বা পরিবারের লোকরাই বলতে চায় না যে আমার সন্তান প্রতিবন্ধী। আসলে এইখানে তো বড় বাধা, যার জন্য অন্যরা কিভাবে সহযোগিতা করবে, এটা একটা বড় সমস্যা আমি মনে করেছি। আমাদের পারিপার্শ্বিক যারা আমরা আছি, আমাদের শিক্ষকরা, আমাদের সমাজের অন্যান্যরা, তারাও মনে করে যে এরা তো পাগল অথবা এরা অন্ধ, বা এই যে ভাষাগুলো প্রয়োগ করে যেটা খুব সেন্সিটিভ না। তো এই জায়গাটা প্রথম কাজ করা দরকার। আমরা মনে করেছি যে সেটা উত্তরণের জন্য চেষ্টা করা, এবং পাশাপাশি ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে আমরা সেটা নিয়ে শুরু করি। তা আমরা 4 বছর আগে যখন এই কাজটা শুরু করি, যে প্রতিবন্ধী শিশুদেরকে স্কুলে নিয়ে ভর্তি করানো, প্রথম বাধা আসলো অভিভাবক, না 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 আমার ছেলে করতে পারবে না, আমার ছেলে তো এটা হবে না। আবার তারপরে যখন তাদেরকে মোটিভেশন করলাম, তখন শিক্ষকরা বলে যে না না এই ছেলেকে দিলে তো আমার অন্য ছেলেরা আসবে না, আমি কেমন করে পড়াবো, আমি তো বুঝি না এদের কথা। এই রকমের একটা সমস্যা নিয়েও আমরা দুই পক্ষকে মোটিভেশন করে, আর আমাদের আপনারা জানেন এখন সরকারের আইন নীতিমালা হয়েছে, প্রতিবন্ধীদের কোঠা সংরক্ষিত হয়েছে, এইসব বুঝিয়ে টুঝিয়ে তারপরে রাজি করে আমরা ভর্তি করেছি। আমরা গত 2 বছরে একমাত্র নীলফামারী জেলাতেই 2200 শিশুকে আমরা বিভিন্ন স্কুলে, 262টি স্কুলে ভর্তি করিয়েছি, আর গাইবান্ধায় প্রায় 800 শিশুদেরকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি। বাহ, অসাধারণ। আর শুধু ভর্তি করানোটাই আমরা শেষ করিনি, আমরা এরা যাতে স্কুলে যেতে পারে এদের মোবিলিটির জন্য, এদের যাতায়াতের জন্য সহযোগিতা করছি, এদের বই কলম খাতা, এদের স্কুল ব্যাগ, এদেরকে একটু এক্সট্রা ভাবে শিক্ষা দেওয়ার জন্য বিশেষ শিক্ষক সহযোগিতা করছি, তাদের অভিভাবকদেরকে মোটিভেশন করছি, অভিভাবকদেরকে নিয়ে প্রশিক্ষণ করাচ্ছি যে কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে তারা চমৎকার হ্যান্ডলিং করবে। আমি একটু স্ক্রুটিনি করতে চাই অন্যভাবে, লাইক এনজিও, বাংলাদেশকে বলা হয় যে মাশরুম গ্রোথ অফ এনজিওস, মানে ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে এনজিও সবাই বলে। এনজিও নিয়ে কমন কিছু অভিযোগও আমরা শুনি সবসময়, সেটা হচ্ছে তারা থাকে না, এগুলো এক ধরনের কনফিউশন আমি বলতে চাই, যে বিদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা আসছে, তারা অল্প কিছু ব্যয় করে লোক দেখানো কাজ করছে, এই ধরনের একটা কথা থাকে। আর পাশাপাশি এটাও জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে ডোনার যারা সাহায্য করেন তাদেরও নিশ্চয়ই একটা ম্যানিফেস্টো থাকে, তাদেরও নিশ্চয়ই কিছু না কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা ফিল আপ করতে গিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় কিনা, ছাড় দিতে হয় কি? আমি বলবো যে ছাড় দিতে হয় না, সেটা এক কথাই বলবো, কিন্তু প্রথম যে কথাটা বললেন আসলে এনজিও সম্পর্কে যে অভিযোগ, এটা আমিও শুনি, আমাকে অনেকেই বলে। আমি মনে করি যে এটা একটা বড় জায়গা থেকে করে, সেটা হচ্ছে যে মানুষ এনজিওদেরকে জানে না, বোঝে না, তাদের সম্পর্কে তাদের সাথে তেমন ভাবে যুক্ত নয়। বিশেষ করে যারা আমাদের সুশীল সমাজ আমরা মনে করি, তাদের সাথে এনজিওদের সম্পর্ক খুব একটা নেই। প্রশাসনের লোকজনদেরও একই রকমের অবস্থা। এটা একটা কারণ থেকে তারা না জেনে বলে। আরেকটা হলো যে কিছুটা আমি বলবো যে অন্য রকমের দৃষ্টিভঙ্গি থেকেও বলে, যে সেটা হলো যে এনজিওরা একটা এলাকায় অনেক বেশি কাজ করে, ভালো কাজ করে, তাদের একটা ঈর্ষণীয় সাফল্য তৈরি হয় একটা এলাকাতে। তো সেটা আমার কাছে মনে হয় যে অনেকেই এটা খুব ভালো দৃষ্টিতে দেখে না, তাদের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতার মতো পোষণ করে। সেই জায়গা থেকেই এনজিও সম্পর্কে এরকম কথা বলে। কেননা আমি মনে করি যে আমাদের সরকারের কিন্তু এনজিও বিষয়ক ব্যুরো আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, তারা কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করছে, এবং তাদের মনিটরিং ব্যতীত আমরা কিছুই করতে পারি না। তারপর আমাদের এক্সটার্নাল অডিটর নিয়োগ করতে হয়, আমাদের দাতা সংস্থার অডিটর নিয়োগ করতে হয়। যে কোনো একটা সংস্থায় সরকারি বা বেসরকারি একটা অডিটেই কিন্তু হয়, আর আমাদের কিন্তু 3টা অডিট হয়। আমাদের 3টা অডিট বলতে দাতা সংস্থা সরাসরি অডিটর নিয়োগ করে অডিট করে, আবার আমাদের সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর নির্ধারিত অডিটর দিয়ে অডিট করাতে হয়,
আবার আমাদের সংস্থা হিসেবে নিজস্বভাবে অডিট করতে হয়। জি। তার মানে 3 ভাবে আমরা কিন্তু এই জবাবদিহিতার জায়গাটা, আর স্থানীয় পর্যায়ে আমরা ইউনো সাহেবদেরকে আমরা তার অফিসে রিপোর্ট দেই, আমরা ডিসি সাহেবদের অফিসে রিপোর্ট দেই, সেখানে আমরা নিয়মিত মিটিং এ অংশগ্রহণ করি, আমরা এনজিও গুলোতে রিপোর্ট দেই, আমরা দাতা সংস্থায় রিপোর্ট দেই। আমি মনে করি জবাবদিহিতার জায়গাটা অনেক বেশি অন্য কিছু চেয়ে। তাহলে কি বলবেন যে এই যে এত বড় একটা অভিযোগ এতদিন ধরে আমরা শুনছি পুরোটাই অবান্তর? না, অবান্তর আমি বলবো না। কিছু ক্ষেত্রে এমন শোনা যায় যে কাজ অর্ধেক করা হয়েছে, কমপ্লিট করা হয়নি। এখন আসলে তো দুর্নীতি বা অনিয়মের বিষয়টা বাংলাদেশের কিছুটা কালচার, তো সেই ক্ষেত্রে আমি বলবো না যে এনজিওরা 100 ভাগই সবকিছু করে। সেখানেও কিছুটা কোনো এনজিও, কোনো দু একটা এনজিও হয়তো করতেই পারে, কিন্তু তার মানে আমি ঢালাও ভাবে সকলকে বলবো এই বিষয়টা নিশ্চয়ই না। সেটাই, সেই জন্য আসলে তৃতীয় অংশ যেটা ছিল যে দাতা সংস্থা কি জন্য চাপ থাকে কিনা আলটিমেটলি, না এটা এই রকমের আমার কাছে মনে হয় না। আমরা তো দাতা সংস্থার কাছে প্রজেক্ট প্রস্তাবনা দিয়েই টাকা নিয়ে এসে এবং সেভাবেই আমাদের কাজ করতে হয়, কিন্তু বিশেষ কোনো ম্যান্ডেট নিয়ে তারা আমাদেরকে চাপ সৃষ্টি করে বলে। দ্যাটস এক্সেলেন্ট। এবং তাহলে সরকারি জায়গাটাতে আমরা একটু আসতে পারি। অনেক সময় এরকম শুনে থাকি যে টাকা আসছে বাইরে থেকে, কিন্তু ব্যুরোক্রেটিক ঝামেলার কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, সেই টাকাটা আপনারা ঠিক মতো পাচ্ছেন না, অথবা প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে, সেই প্রজেক্টটা যেখানে যাওয়ার কথা ছিল রিপোর্ট সেটা ঠিক মতো যাচ্ছে না। ম্যান্ডেটরি যে ভূমিকাটা পালন করে, মানে নিয়ন্ত্রণের ভূমিকা যে সরকারটা আছে, সেটা কি আলটিমেটলি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিচ্ছে আপনাদেরকে? আমি মনে করি আসলে নিয়ন্ত্রণ কথাটাই এখানে থাকা উচিত না। আসলে তো সরকার আমাদেরকে কপারেশন করবে, আমাদেরকে সহযোগিতা করবে, ফ্যাসিলিটেট করবে যেন আমরা ভালো কাজ করতে পারি, এবং সেই কারণেই কিন্তু এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠা করা হয়েছে, যে এনজিওদেরকে সহযোগিতা করার জন্য। তো হ্যাঁ, কখনো কখনো কিছুটা তো ব্যুরোক্রেটিক একটা জটিলতা থাকেই, ফেস করতেই হয় আমাদের সবাইকেই, তবে সেটা যে একেবারে খুব বড় কিছু বাধা হয়ে দাঁড়ায় এটা আমার কাছে খুব একটা মনে হয় না। কারণ ভালো কাজ করলে, কমিউনিকেশন করলে তারা অবশ্যই সহযোগিতা করছেন। আপনার সংগঠনের প্রসঙ্গে আসি, আবারও আপনার কর্মকাণ্ড নিয়ে আসি। কর্মসংস্থানের ব্যবস্থা করছেন আপনি বেকারদের, সেই প্রসঙ্গে কিছু বলুন। চমৎকার একটি উদ্যোগ। আমাদের একটা নতুন খুবই একটা ইনোভেটিভ উদ্যোগ আছে, যে উদ্যোগটা গত 3 বছর থেকে আমরা করছি। সেটা হলো যে আমরা তো নানাভাবে কর্মসংস্থানের সুযোগ করছি স্থানীয়ভাবে, মানুষকে গবাদি পশু দিয়ে, মানুষকে প্রশিক্ষণ দিয়ে, বা শাকসবজি চাষের জন্য সাহায্য করে, ক্ষুদ্র ব্যবসার জন্য সাহায্য করে আমরা করছি। আমরা 3 বছর আগে ভাবলাম যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর তো একটা অন্যতম সেক্টর যারা কর্মসংস্থান সহ মানুষকে সহযোগিতা করছে নানাভাবে। তো এই জায়গাটায় কিভাবে এনজিওরা বা আমাদের মতো উন্নয়ন প্রতিষ্ঠানগুলো যুক্ত হতে পারে, তো সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে খুব গ্রোয়িং ইন্ডাস্ট্রিজ, এবং তারা অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করছে। তো আমরা কিছু বিজিএমইএ সহ আমরা কিছু গার্মেন্টস ওনারদের সাথে বসলাম, আলোচনা করলাম, এবং আমরা দেখি যে এখানে প্রশিক্ষিত কর্মীরও এখানেও অভাব। তখন আমরা গ্রাম থেকে একেবারে বটম 10% দরিদ্র পরিবারের থেকে যারা সক্ষম 18 থেকে 25 বছরের মধ্যে, এইরকম ছেলে মেয়েদেরকে বাছাই করে আমরা 1 মাস ট্রেনিং করালাম এদেরকে। 1 মাস ট্রেনিং করিয়ে আমরা অন্যান্য গার্মেন্টস এর কথা বললাম, ওরা আমাদের ইন্টার্নি করার সুযোগ করে দিল গার্মেন্টসে। তো করে দেওয়ার পরে দেখলাম যে অসংখ্য চাকরির সুযোগ তৈরি হয়ে যায়, এবং গত 3 বছরে আমরা প্রায় 2000 এই রকমের নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ করেছি এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। এবং আমি বলবো যে 2000-এর মধ্যে আমাদের একটা ডাটা আছে যে 93% তারা চাকরি করছে এবং তাদের টাকা নিয়মিত পাঠাচ্ছে এবং তাদের অবস্থার পরিবর্তন করেছে। অবস্থার অবশ্যই পরিবর্তন হবে, সেটাই স্বাভাবিক। যেই স্কলারশিপ নিয়ে দেশের বাইরে গেলেন আপনি, ওখানকার যে গবেষণালব্ধ জ্ঞান সেটা পরবর্তীতে আপনার কর্মক্ষেত্রে কোনো কাজে লেগেছে? আমি প্রথমে বলেছিলাম যে এটা একটা 93 আমার একটা বড় মাইলস্টোন, এবং আমি সেকেন্ড টাইমও কিন্তু আবার পোস্ট গ্রাজুয়েশন করেছি 2002 সালে। আমি একই ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আবারও ওই ব্রিটিশ গভর্নমেন্টের স্কলারশিপে পোস্ট গ্রাজুয়েশন করেছি। তো আমার এই দুটো জ্ঞান, এবং এছাড়াও আমি অন্যান্য দেশেও কিছু প্রশিক্ষণ করেছি, তো সেই জ্ঞানটা অবশ্যই আমি কাজে লাগাই। আমার প্রতিষ্ঠান যে একটু ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, সেটা তৈরি হয়েছে কিন্তু এই জ্ঞানগুলো কাজে লাগানোর ফলেই। চমৎকার। আমরা ঠিক এই জায়গাটাতেই বিদায় নিতে চাই আজকের রাঙা সকালে। আপনার যেই কাজে ঢাকাতে আসা সেটা সফল হোক, এবং একই সাথে আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। না, আপনাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে রাঙ্গা সকালের আপনারা দুইজন আমাকে অনেক সহযোগিতা করেছেন, এবং মাছরাঙ্গা কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা।
দর্শক, আজকে শেষ করব আমরা মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল, এবং 2 ঘন্টায় চমৎকার কিছু আশার কথা আমরা শুনলাম। সেই কথাগুলো নিশ্চয়ই আপনাদের মধ্যেও সেভাবেই আলোড়ন সৃষ্টি করেছে যেভাবে আমাদের মধ্যে করেছে। আগামীকালকে রাঙা সকালে আবারও থাকবে এই সব আয়োজন, আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে, সেই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।